Dame. হুম, দেখেন, মোট আয় 3,50,000 টাকার উপরে 0%। ফাইভ পার্সেন্ট। অবশিষ্ট আমার মোট আয় আসলো 5,31,750, বিয়োগ 3,50,000, বিয়োগ 1,00,000, সমান সমান 81,750। এই টাকাটার উপরে 10%, 8,175 যোগ করলে হইতেছে আমার 13,175। ঠিক আছে, এটা হলো আমার মোট কর দায়। মোট কর দায় যোগ যোগ হুম, দেখেন, যোগ হইলো কি করেন, যোগ যোগ হইলো গিয়ে জরিমানা। ঠিক আছে, এই থ্রিটা এইটা একটা অঙ্ক একটু পরে আমি করামু, যেটা মেসেঞ্জারে আমি আপনার দিয়ে রাখছি। ঠিক আছে, যোগ ব্যাংক হিসাব, এটা নতুন জিনিসটা। ঠিক আছে, এটা আমি আলোচনা করি নাই, আমি একটু পর আলোচনা করুন। ব্যাংক হিসাব সংরক্ষণ, এটা নতুন আইছে আর কি আইনে, না করার জন্য জরিমানা। দেখেন পরে বুঝাইতেছি। মোট কর দায়ের, মোট কর দায়ের 50%, অর্থাৎ 13,175 গুণ 50%, অথবা অথবা
5,000 টাকার যেটি বেশি, বেশি হলো গিয়া আমার 50%, এখানে আমার আসে 6,588। তো 6,588 কি হইব, আরো যোগ হইব। যোগ করলে আমার এটাছে 19,763। ঠিক আছে, বাদ, বাদ উৎসে কর করত। ঠিক আছে, ভাড়া হতে, ভাড়া হতে উৎসে কর কর্তন। ঠিক আছে, তো দেখেন 47,500 গুণ ভাগ 95 গুণ 5 গুণ 12, উৎসে কর কর্তন করছিল কত, 3,000 টাকা আগে কেটে রাখছিল ভাড়ার থেকে। ওইটা কি বাদ হইব, বাদ হলে কত হইতেছে আমার 10,237, মাইনাস ফিগার হইতেছে। ঠিক আছে, কর ফেরতের পরিমাণ, কর ফেরতের পরিমাণ। হুম, বুঝেন। হুম, যদি আপনি ব্যাংক হিসাব সংরক্ষণ না করেন, ব্যাংক হিসাব সংরক্ষণ করা বলতে এখানে বুঝাইতেছে আপনি যদি ভাড়া দেন কোনো ভাড়া, কোনো বাড়ি, কোনো বাড়ি ভাড়া দিলে ওই ভাড়ার লেনদেন করতে হইবে ব্যাংকের মাধ্যমে। যদি আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন না করেন, তখন আপনার কর দায়ের 50% অথবা 5,000 টাকার মতো যেটি বড়, এটা আপনার কি করতে হইব, জরিমানা হিসাবে কাউন্ট করা হইব। এবং যদি আপনি উৎসে কর করতেন, দেখবেন প্রথম বাড়ি ভাড়াতে, যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে, এখানে উৎসে কর কর্তন করছে 50%, 30,000 টাকা আগে কেটে রাখছে। তো এই 30,000 টাকা কি করছে আমরা, যখন মোট কর দায় নির্ণয় করবেন, উৎসে কর কর্তন থাকলে ওটা কি হবে, বাদ হইবে। মোট কর দায় থেকে, মোট কর দায় থেকে আমরা বাদ দিলাম। তো এখানে খেয়াল করেন, আমার মোট কর দায় হইতেছে 19,763 টাকা, কিন্তু সরকার আমি আগে দিছি কত, 30,000 টাকা। সরকারের দিছি কত, 30,000 টাকা। সরকার আমি বেশি কত দিছি, 10,237 টাকা বেশি দিছি। এই টাকাটা সরকার আমার কি করবো, ফেরত দিব। অথবা পরবর্তী যখন আমি বছরে করটা নির্ণয় করবো, তখন এই টাকাটা কি করব, অ্যাডজাস্ট করব। ক্লিয়ার? কথা বুঝছেন? হুম, রেসপন্স করেন। জি স্যার। ওকে, হ্যাঁ, তো এই অঙ্কটা এখানে শেষ করলাম। এখন দেখেন, একটা ছোট্ট একটা অঙ্ক আমি সিলেক্ট করছি একটু আগে, এই থিওরিটা আলোচনা করার লাগা। পাইছি, খেয়াল করেন। বি পার্টের, হ্যাঁ, এই চ্যাপ্টার আমার আজকে লাস্ট ক্লাস। একটা থিওরি লেখেন, হেডলাইন লেখেন, তারপর অঙ্কটা আমরা চলে যেতেছি। ব্যাংক হিসাবে, ব্যাংক হিসেবে ব্যাংক হিসেবে বাড়ি ভাড়া
জমা দেন। ঠিক আছে? আপনার আয়কর আইনের আপনার বইলা দিছে, আপনার বাড়ি ভাড়া যদি আপনার এক বা একাধিক যদি বাড়ি থাকে, এবং বাড়ি ভাড়া যদি মাসিক মাসিক হুম, 25,000 টাকার বেশি হয়, বাড়ি ভাড়া যদি 25,000 টাকার বেশি হয়, তখন আপনার কি করতে হইব? ওই বাড়ি ভাড়াটা আপনারা গ্রহণ করবেন ব্যাংক হিসেবের মাধ্যমে। ব্যাংক হিসেবের মাধ্যমে কি করতে হইব? আপনার গ্রহণ করতে হইব। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে যদি আপনি ব্যাংক হিসেবের মাধ্যমে গ্রহণ না করেন, তখন আপনার যেই প্রদেয় কর হইব, প্রদেয় করের 50%, অথবা অথবা আপনার 5,000 টাকার মধ্যে টাকার মধ্যে যেটি বড়, যেটি বড় ওই টাকা ওই টাকা জরিমানা বাবদ দিতে হবে, দিতে হবে। আমি বলতে পারছি? হুম। জিনিসটা ক্লিয়ার হয়েছেন? এবং খেয়াল করেন, এবং আপনি যদি ব্যাংক হিসেবের মাধ্যমে লেনদেন না করেন, তখন আপনার উপর জরিমানা আরোপ করব এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এবং আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য সমর্থনের জন্য অর্থাৎ কি কারণে আপনি বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে প্রদান করতে পারেন নাই, এটা সমর্থন করার জন্য আপনারে 280 ধারায়, আয়কর আইনের 280 ধারায়, ইনকাম ট্যাক্স ল 2023-এর 280 ধারায় কি করব? আপনারে নোটিশ প্রদান করব, নোটিশ প্রদান করব আপনার আত্মপক্ষ সমর্থন করার জন্য। আপনার নোটিশ দেবো আপনি কেন বাড়ি ভাড়া কি করেন নাই, ব্যাংকের মাধ্যমে কেন লেনদেন করেন নাই। ঠিক আছে? এই জন্য আপনারা কি করব? সমর্থন জন্য নোটিশ দেব। তা আমি বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে না দিলে জরিমানা কিভাবে দিবেন, কত ধারাতে, এটা ক্লিয়ার করতে পারছি? হ্যালো, এটা ক্লিয়ার করতে পারছি? দেখেন, জি স্যার। এখন দেখেন, এখন ছোট্ট একটা অঙ্ক, এটা আপনার বি পার্টে আসতে পারে যদি কোশ্চেন আপনার ডিফারেন্ট টাইপের করতে চাই, একটু ক্রিটিক্যাল করতে চাই। ঠিক আছে? দেখেন, উদাহরণ 5, ওয়ালিউল্লাহ স্যারের বইয়ের। করদাতা জনাব আনিস বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া দেওয়ার জন্য কোনো ব্যাংক হিসাব পরিচালনা করেনি, এবং প্রাপ্ত বাড়ি ভাড়া তার ব্যাংক হিসাবে জমা করা হয়নি। 2022, 2023, 2024 কর বর্ষের আয়কর রিটার্নের তিনি নিম্নরূপ আয় প্রদর্শন করেন। ব্যবসা খাতে আয় দেখাইছে 5 লাখ, গৃহ সম্পত্তি খাতে আয় দেখাইছে 6 লাখ, অন্য অন্য উৎস হতে আয় দেখাইছে কত? 4 লাখ। মোট আয় দেখাইছে কত? 15 লাখ। ঠিক আছে? মোট আয় দেখাইছে কত আপনার? 15 লাখ। তো এখানে দেখেন 15 লাখ। তো এখানে তার কর দায় কিভাবে আমরা নির্ণয় করবো? ঠিক আছে, তার আমরা কর দায় কিভাবে নির্ণয় করবো? তো বোর্ডে চলে যেতেছি। মোট আয়ের উপর মোট আয়ের উপর আরোপযোগ্য
পরিমাণ হবে নিম্নরূপ। নিম্নরূপ, ঠিক আছে। তো দেখেন, মোট আয়, মোট আয় কত? 15 লাখ। করমুক্ত সীমা, করমুক্ত সীমা কত? 3,50,000। তো বিয়োগ দিলে হইতেছে আমার 11,50,000। হম, এতটুকু বুঝছেন? হ্যালো, এতটুকু বুঝছেন? স্যার। ওকে, তারপর দেখেন, প্রথম স্তরে করের পরিমাণ, করের পরিমাণ, পরিমাণ কত? 5% হারে, অর্থাৎ 5% হারে, অর্থাৎ প্রথম 1,00,000 টাকার উপরে 5%, ঠিক আছে। তো আমি 1,00,000 টাকা উপরে রাখলাম, নিচে রয়ে যায় আমার কত? 1,05,000, সরি 1,50,000 রয়ে যায়, ঠিক আছে। সরি, 10,50,000 টাকা রয়ে যায়। এর উপর 1,00,000 টাকা 5% কত আসে? 5,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে। দ্বিতীয় স্তরে করের পরিমাণ, দ্বিতীয় স্তরে করের পরিমাণ আমার টাকা হলো 10%, 10% হারে। দ্বিতীয় স্তর কত? 3 লাখ, 3 লাখ আমার থাকে কত? 7,50,000। এর উপর 10% ধরি, আসে কত? 30,000। তৃতীয় স্তরে করের পরিমাণ, করের পরিমাণ কত? 15% হারে। তৃতীয় স্তরের টাকাটা কত হইব? 4 লাখ। 7,50,000, 4 লাখ চলে গেলে থাকে 3,50,000। এর উপর টাকা আসে আমার 80,000। কত? 80,000। চতুর্থ স্তর, স্যার এমন গুলো একটু বুঝাবো লাইটে ভালো হতো, ওই যে উপর থেকে। চতুর্থ স্তর, সেটা লিখে নিই আমি, তারপরে বুঝতেছি। করের পরিমাণ, পরিমাণ 20% হারে কত? 3,50,000 টাকার উপর, আর কোন অ্যামাউন্ট থাকে না এর উপর, ঠিক আছে। 3,50,000 টাকার উপর আসে আমার 70,000 টাকা, 70,000 টাকা, ঠিক আছে। তো 70,000 এগুলো যদি আমি যোগ করি, যোগ করলে আমার এখানে আইতাছে 1,65,000 টাকা। কত? 1,65,000 টাকা। এইটা আমার আইতাছে আহ সর্বমোট কর প্রদেয় পরিমাণ, সর্বমোট কর প্রদেয়ের পরিমাণ। হুম, বলেন, এখন বলেন। স্যার এই যে অ্যামাউন্ট গুলো উপর থেকে, স্যার এই যে খেয়াল করেন 1 লাখ ভাগ 10,50,000 আমার, তারপরে এগুলো। হ্যাঁ, 10 লাখ, বুঝেন। আমার মোটা আছে হলো 15 লাখ। 3,50,000 টাকার উপরে আমার কি করতে হবে না? কর দিতে হইব না। তো আমার কর দিতে হবে কত? 11,50,000 টাকার উপরে। তো আমরা স্ল্যাব অনুসারে, ঠিক আছে, প্রথম 3,50,000 টাকার উপরে 0%, আমরা এখানে দেখাইলাম না। পরবর্তী 1,00,000 টাকার উপরে কত? 5%, কত? 5,000 টাকা, ঠিক আছে। পরবর্তী 10 3 লাখ টাকার উপরে 10%, ঠিক আছে, 30,000 টাকা।
এখানে দেখেন 10 লাখ, 3 লাখ বাদ দিলে 7 লাখ 50, পরবর্তী স্তরে কত, 15%, ঠিক আছে, কত, 4 লাখ টাকার উপর 15%, 80,000। 4 লাখ তুই যে বাদ দিয়ে দেই, ঠিক আছে, 7,50,000 থেকে থাকে কত, 3,50,000, ঠিক আছে। পরবর্তী যে টাকাটা থাকবে 3,50,000, ওইটার উপর হইলে আমার কত, 20%, তো কত হলো, 70,000 টাকা। তো আমার কর দিতে হইব সর্বমোট 1,65,000। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। নিট প্রদেয় ওদের কি করের অঙ্ক আরো পরিমাণ, বাকি আছে? হ্যাঁ, জরিমানা তখন ধরে দেয় না দিছি, পরিমাণ 1,65,000, ওটা আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক ব্যাংক হিসাবে হিসাবে বাড়ি ভাড়া জমা জমা না করায় বাড়ির ভাড়ার ওপর নিম্নরূপে জরিমানা আরোপিত হবে। নিম্নরূপে জরিমানা আরোপিত হবে, ঠিক আছে। বাড়ি ভাড়ার উপর বাড়ি ভাড়ার উপর প্রদেয় প্রদেয় আয়কর আয়কর সমান টোটাল কত ছিল, 15 লাখ। টোটাল কত ছিল, 15 লাখ, ঠিক আছে। তো 1,65,000 গুণ, ঠিক আছে, গুণ হলে গিয়ে 6 লাখ, গুণ হলে গিয়ে তো আমার 6 লাখ, ঠিক আছে। তো এখানে আমার বেরিয়েছে 66,000। 66,000 বেরিয়েছে, ঠিক আছে। হুম, লেখো যে এ পর্যন্ত। বাড়ি ভাড়ার উপর হুম, বাড়ি ভাড়ার উপর প্রদেয় কর, যেটা আমরা বাড়ি করলাম, 66,000। 66,000 টাকার, তা আমরা নিয়ম জানি কি, প্রদেয় যে কর হইবে বাড়ি ভাড়ার, ওটার উপরে কত, আমার 50%। 50% সমান সমান 33,000 টাকা, অথবা অথবা 5,000 টাকার মধ্যে মধ্যে যেটি বেশি যেটি বেশি, অর্থাৎ 33,000 টাকা জরিমানা হিসেবে আরোপিত হবে। আরোপিত হবে, লাগে এতটুক। জি স্যার।
হুম, দেখেন। অতএব জনাব আনিসের আনিসের মোট কর, মোট প্রদেয় আয়করের পরিমাণ পরিমাণ হবে 1,65,000 টাকা। তো দিবই, সাথে কি দিব? জরিমানা দিব 33,000 টাকা। টোটাল দিব হইল গিয়া 1,98,000 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? হুম। কোন কোশ্চেন আছে কিনা আর? কোন কোশ্চেন আছে? লাস্ট 5 ইয়ার বোর্ড কোশ্চেন দেখবেন এই চ্যাপ্টারের। আজকে এই চ্যাপ্টারের ক্লাস শেষ। নেক্সট লেকচারে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? নেক্সট লেকচারে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আপনার লাস্ট 5 ইয়ারের অ্যাকাউন্টিং, মার্কেটিং প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের কোশ্চেন গুলা দেখবেন। দেখা যদি কোনো সমস্যা পান আমাকে জানাইবেন, আমি চেষ্টা করব সমাধান করতে। ঠিক আছে? লাস্ট 5 ইয়ারের কোশ্চেন দেখবেন। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ। লাস্ট 5 ইয়ারের কোশ্চেন দেখবেন। এই চ্যাপ্টারের ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। নেক্সট চ্যাপ্টার নেক্সট ক্লাসে কেউ মিস করেন না। ঠিক আছে? লিভ নিলাম, হ্যাঁ।